একেবারে 2025-এর শেষ দিনে এসে ভিডিওটা করছি। আজকে 31 ডিসেম্বর, রাত এখন অলমোস্ট 5টা 39 মাগরিবের নামাজের পর। তোমরা যারা এই বছরের মানে শেষ দিনটাতে আমার ভিডিওটা দেখছো অথবা পরেও দেখবা, 2026-এও গিয়ে দেখবা, তোমরা যারা ক্লাস 9-এ উঠেছো, এবার ক্লাস 9-এ এবার যারা উঠেছো তারা হচ্ছে এসএসসি 2028 ব্যাচ। আর যারা তোমরা এই বছর 10-এ উঠবা, মানে 9 থেকে 10-এ উঠবা, তারা হচ্ছে এসএসসি 2027 ব্যাচ। তো আমরা সাধারণত অনলাইনে যখন পড়াই তখন মাল্টিপল বাচ্চাদেরকে আমরা হচ্ছে ব্যাচ ধরে কল করি, সুতরাং তোমাদেরকে আমরা 27 এবং 28 ব্যাচ বলবো। এখানে কোনো অভিভাবক যদি থেকে থাকেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এখানে যদি কোনো টিচার থেকে থাকেন, অলসো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কেন এই ভিডিওটা করছি সেটা হচ্ছে পিসিবিতে আমি কিভাবে পড়াবো তার একটা ক্লিয়ার আইডিয়া যতটুকু সম্ভব, যেহেতু এটা একটা বাৎসরিক একটা কোর্স, এই কোর্সের কিভাবে আমি পড়াবো এবং এই কোর্সটা যারা কিনবে, এই কোর্সে যারা পড়বে, যারা আমার কাছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে চায়, যারা তোমরা ক্লাস 9-এর এবং 10-এর যারা আছো, তাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানোর দায়িত্বটা আমি নিয়েছি এবছর, আগের বছরগুলোতেও আছে। তাদেরকে আমি একটু আত্মস্থ করতে চাই এবং তাদেরকে আমি একটু এইটুকু বলতে চাই যে আমার প্ল্যানিংটা কি এবং কারা তোমরা আমার কাছে পড়বা, তাহলে তোমাদের আর কি করা লাগবে। দেখো, লেখাপড়াটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। যেমন একটা চারা গাছের মতো, তুমি একটা চারা গাছে শুধুমাত্র মানে একদিনে প্রথম দিনেই 50 লিটার পানি ঢাললেই চারা গাছটা বড় হবে না, কিন্তু প্রতিদিন হচ্ছে 1/2 লিটার করে ঢাললে চারা গাছটা বড় হবে। ঠিক একইভাবে লেখাপড়াটা হচ্ছে জিম করার মতো। যদি তোমরা একদিনে জিমে গিয়ে 15 ঘন্টা ওয়ার্কআউট করো তাহলে বডি হয়ে যায় না, কিন্তু 15 মিনিট করে প্রতিদিন করতে থাকলে 2 মাস বা 3 মাস বা 4 মাস বা কোনো কোনো ক্ষেত্রে বছর শেষে গিয়ে বডি একটা শেপে আসতে পারে। লেখাপড়ার জার্নিটাও ঠিক এইরকম। বিজ্ঞান বিভাগে তোমরা যারা পড়তে চাও তারা নিশ্চিতভাবে এটা মাথায় রাখবা যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মতো ভারী জিনিসকে পড়ার জন্য তোমার মস্তিষ্ক মন রেডি আছে কিনা এটা আগে শিওর হয়ে নিবা, তারপরে তুমি কোর্সে আসবে কি আসবে না চিন্তা করবা। দেখো, এটা হচ্ছে আমার বায়োলজি কোর্স, এটা হচ্ছে আমার ফিজিক্স, এটা হচ্ছে কেমিস্ট্রি। প্রত্যেকটার কালার গ্রেডিং আলাদা। এবং তোমরা যারা এই কোর্সটা নিবা, দেখো, 1 বছরে 10 মাসের ফিজিক্সের কোর্স ফি হচ্ছে 1250 টাকা, কেমিস্ট্রির কোর্স ফিও 1250 টাকা, বায়োলজির কোর্স ফি আরেকটু কম 1199 টাকা, মানে 1200 টাকা। তো এই যে 50 টাকা কমানো হয়েছে কেন? বায়োলজির কি ওয়ার্কলোড কেমন? ফিজিক্সের চাইতে কম ফর শিওর। কেমিস্ট্রির ওয়ার্কলোড কেমন, স্টাডি লোড কেমন? বায়োলজির চাইতে বেশি ফর শিওর। এই কারণে ফিজিক্স এবং কেমিস্ট্রির যেই বাৎসরিক বা 1 বছরের কোর্স ফি, এটা 50 টাকা বেশি। তো অনলাইনে আমরা জানি যে কোর্স ফি কম থাকে এবং স্টুডেন্টের সংখ্যা বেশি থাকে। যেই সকল স্টুডেন্ট অনলাইনে ভালো মতো লেখাপড়া করতে চায় তারাই কেবলমাত্র অনলাইনে লেখাপড়া ওইভাবে করতে চাইলে করতে পারে এবং অনেক ভালো রেজাল্ট করতে পারে। তার অনেক নমুনা আমাদের ক্লাস 9 থেকে পড়ালেখা করে যারা টেস্ট পরীক্ষা ফার্স্ট হয়েছে, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, তাদের অসংখ্য টেস্টিমোনিয়াল চ্যানেলে আছে। সুতরাং এটা ভিজিবল। তুমি মানসিকভাবে চিন্তা করো যে তুমি আমার সাথে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জার্নিটা করতে পারবে কিনা। যদি কোর্সে ঢোকো তাহলে যারা কোর্সটা কিনবা, দেখো কোর্সের কন্টেন্টের মধ্যে আমি একটু ফিজিক্সটা দেখাই। ফিজিক্সের কোর্সের কন্টেন্টে যদি আমি যাই তাহলে আর্কাইভ ক্লাস দেওয়া আছে। তো আমি যখন ক্লাস নিব তখন আমার লাইভ ক্লাস যেগুলা, এই লাইভ ক্লাসগুলো এখানে সেভ করা থাকবে প্রত্যেকটা ক্লাস। আর তোমরা যারা এখনই জানতে চাও যে স্যার আমার তো এক এক চ্যাপ্টারে এক এক রকম এক এক সময় লাগবে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে এই আর্কাইভ ক্লাস। কেন? তুমি যদি আর্কাইভ ক্লাসে ঢোকো তাহলে দেখবা আমার এই পর্যন্ত যতগুলা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের আর্কাইভ ক্লাস দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের। যেমন এই যে গতি, ফিজিক্সের সবচাইতে মহাজাগতিক একটা চ্যাপ্টার, এই গতি চ্যাপ্টারে আমি 2026-এ অলমোস্ট 11 ঘন্টা লেকচার দিয়েছি, 11 ঘন্টা। এবং এই 11 ঘন্টা লেকচারের সবগুলা আর্কাইভ ক্লাস অলরেডি দেওয়া আছে। কোনো স্টুডেন্টের কোনো একটা টপিক যদি বুঝতে সমস্যা হয় বা তুমি যদি মনে করো যে তুমি এটা পারো না, মহাজাগতিক অধ্যায় শুরু করলাম, তুমি টেনে টেনে দেখতে পারবা এবং ক্লাসগুলো দেওয়া আছে। এই দেখো প্র্যাকটিস শিটগুলো আছে, এখানে সবগুলা দেওয়া আছে। কারণ
একটা টপিক কিভাবে পড়াতে হয়, কতটুকু পড়াইছি আমি, সব এখানে দেওয়া আছে। যদি তুমি মনে করো যে আর্কাইভ ক্লাসের পরে মানে আর কিছু লাগে না, এই কন্টেন্ট পড়ায় আমি একটা ব্যাচকে এসএসসি পরীক্ষা সামনে পর্যন্ত নিয়ে গেছি। এই কন্টেন্টে সব আছে, তারপরেও এই কন্টেন্টের সাথে আরো নতুন করে বোঝানোর জন্য আমি আমার প্রেজেন্টেশনগুলো রেডি করেছি। সুতরাং এখানে ফিজিক্সের কন্টেন্ট আছে। কেমিস্ট্রিতে যদি আমি যাই, কেমিস্ট্রির কোর্স কন্টেন্টে যাই, তাহলে কেমিস্ট্রির কোর্স কন্টেন্টেও কেমিস্ট্রি আর্কাইভ ক্লাস দেওয়া আছে। এবং এই আর্কাইভ ক্লাসগুলো সাজানো হয়েছে এই কোর্সে যারা পড়বে তাদের সবার জন্য। বলে স্যার কেন আর্কাইভ ক্লাস দরকার? ধরো আমি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে পড়ানো স্টার্ট করব। জানুয়ারি মাসটা আমাদের ভর্তি চলবে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমি একটু দেখাচ্ছি আমাদের প্ল্যানিংটা কি। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমি পড়ানো স্টার্ট করলাম। ধরো এটা হচ্ছে মঙ্গলবার। রুটিনটা কেমনে সাজাবো তা আমি পুরোটা ব্যাখ্যা করতেছি। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে নভেম্বরের 30 অথবা নভেম্বরের 10 এমন একটা টাইমে আমরা কোর্সটা শেষ করবো ইনশাল্লাহ। তাহলে এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই যে 10ম মাসে এসে কোর্সটা যে শেষ হবে, এই 10 মাসের লম্বা জার্নিতে আমি তোমাদেরকে ওয়েলকাম করতেছি। কারণ এখানে সপ্তাহে প্রতিদিন ক্লাস হবে এবং প্রতি সপ্তাহের ক্লাসের যা কিছু পড়ানো হবে তার উইকলি পরীক্ষাটা শুক্রবার সকাল 10টায় হবে। সুতরাং আমি বিশ্বাস করি আমি যা যা পড়াবো তোমাদেরকে, তোমরা যদি শুধুমাত্র আমার লাইভ ক্লাসে একটু উপস্থিত থাকো এবং ফেসবুক লাইভে উপস্থিত না থাকতে পারলে কোর্সের ওয়েবসাইটে সব ক্লাসগুলো গোছানো থাকবে, তুমি যদি শুধু আমার সাথে একাত্মভাবে একটু পড়াশোনা করার তাগিদে লেগে থাকতে পারো, তাহলে তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হইতে বাধ্য। 9-10 স্টুডেন্ট তোমাদেরকে বলছি, আপনারা যারা অভিভাবক, আপনারা যারা দেখছেন, আপনারা দেখেন আমরা একটা প্ল্যানিং সাজাইছি যে প্রতি সপ্তাহে কিভাবে ক্লাস নিব। তার একটা নমুনা আমি তোমাদেরকে বলি। আমি একটু নমুনা তোমাদেরকে বলি। এখানে বলি নমুনাটা কেমন। ধরেন উইকে কেমন করে আমরা পড়াবো তার একটা নমুনা বলি। সেটা হচ্ছে একটা সপ্তাহে স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে। তো আমি একটা সপ্তাহে একটা স্টুডেন্ট যে আমার 3 কোর্সেই ভর্তি হবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3 কোর্সেই ভর্তি হবে, তার কি হবে? ধরলাম আমরা ধরে নিচ্ছি সপ্তাহে 2 দিন করে, আমরা 2 দিন করে রুটিন পাবলিশ করব। এই 2 দিন আমরা ফিজিক্স পড়ব, এই 2 দিন আমরা ফিজিক্স পড়ব, যদিও পরপর 2 দিন হবে না, হয়তো একটা আগ পিছে হবে। এই 2 দিন আমরা কেমিস্ট্রি পড়ব, এই 2 দিন কেমিস্ট্রি পড়ব, আর এই 2 দিন আমরা বায়োলজি পড়ব। আমি এই ডেটটা এরকম ভাবে ফিক্স করছি না, আমি একটু পরে আমি জাস্ট ডেমো দেখাচ্ছি। এই ফিজিক্সে আমি যে 2 দিনটা পড়াবো, এই 2 দিন কমসে কম 1.5 থেকে 1.25 ঘন্টা, অর্থাৎ 1.30 আওয়ার্স থেকে 1.45 আওয়ার্স পর্যন্ত আমি একটা ক্লাস নিব। এই যে ক্লাসটা যে আমি নিব, এই দীর্ঘ সময় ধরে পড়াইতে পড়াইতে একটা চ্যাপ্টার শেষ হবে। এমনও হইতে পারে একটা চ্যাপ্টার শেষ হইতে 1 মাসও লাগতে পারে বা তার কমও লাগতে পারে। এটা নির্ভর করবে ওই চ্যাপ্টারটার ব্যাপকতা কতটুকু। ঠিক একইভাবে আমি যখন কেমিস্ট্রি পড়াবো, কেমিস্ট্রিতেও একটা চ্যাপ্টার পড়ানোর সময় একটা ক্লাসের ডিউরেশন 1.5 থেকে 1.25 ঘন্টার কাছাকাছি হবে। এবং ঠিক একইভাবে বায়োলজিতে আমি যদি একটা চ্যাপ্টার শুরু করি, তাহলেও সেইটা 1.30 আওয়ার্স থেকে 1.45 আওয়ার্স পর্যন্ত লেংথ হবে। তাহলে এই যে একটা স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 9-এ উঠবা এবং ক্লাস 10-এ অলরেডি উঠে গেছো, আই গেস তোমাদের স্কুলের রেজাল্ট দিয়ে দিয়েছে, তোমরা অফিসিয়ালি সামনের বছর থেকে 9 এবং 10 মানে 2028 এবং 27 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের কথা বলছি, 9-10-এর তোমরা এই সময়টুকু আমার সাথে দেওয়ার জন্য তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও। এবং এইখানে যে কন্টেন্টগুলো আমি পড়াবো, এই কন্টেন্টের উপরে ফ্রাইডে, শুক্রবার দিন একটা উইকলি এক্সাম হবে, উইকলি এক্সাম হবে। এবং এই এক্সামটা কোথায় হবে? এই এক্সামটা আমাদের ফেসবুক গ্রুপে হবে।
ফেসবুক গ্রুপে হবে। আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল ফেসবুক গ্রুপ খুলেছি। তোমরা চাইলে ফিজিক্সে ভর্তি হতে পারো, কেমিস্ট্রিতে ভর্তি হতে পারো, বায়োলজিতে ভর্তি হতে পারো, তোমরা চাইলে যে কোনো 2টাতে ভর্তি হতে পারো অথবা 3টাতে ভর্তি হতে পারো, তোমাদের ব্যাপার। সো তোমরা যখন আমার সাথে জার্নিটা স্টার্ট করবা, এটা একটা ফ্রেশ জার্নি হবে এবং জার্নিটার একটা এন্ডিং হবে। তাহলে আমরা কিভাবে প্ল্যানিংটা করছি তা আমি তোমাদেরকে বলি। ফিজিক্সের ধরো 1.5 ঘন্টার একটা ক্লাসে বা 1.25 ঘন্টার একটা ক্লাসে পরপর 2টা ক্লাসে তো একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে না, যাবে না। তাহলে দেখা গেল আমি যদি ভৌত রাশি ও পরিমাপ শুরু করি অথবা গতি শুরু করি, দেখা গেছে গতি অধ্যায়ে কমসে কম 8টা লেকচার লাগবে। তাহলে আমি এখানে 2 দিন পাচ্ছি ফিজিক্সে। তাহলে এই রকমের যে 2টা ক্লাস, তার মানে প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস যদি হয়, তাহলে উইক 1, উইক 2, উইক 3 এবং উইক 4 মিলে 1 মাস হয়। তাহলে দেখা গেল একটা চ্যাপ্টার শেষ করতে 1 মাস সময় লেগে যাইতে পারে। সুতরাং 1 চ্যাপ্টার শেষ করতে 1 মাস লেগে যাইতে পারে। কেন? কারণ যেই চ্যাপ্টার বড়, যেই চ্যাপ্টারগুলোতে অনেক কিছু আছে, ফিজিক্সের সময় সবচেয়ে বেশি লাগবে। তাহলে তুমি বলতে পারো যে স্যার তাহলে তো ফিজিক্সের 14টা চ্যাপ্টার, এটা 10 মাসে কিভাবে শেষ হবে? তাহলে এর মাঝখানে আমি কিছু ক্লাস তোমাদের জন্য রেকর্ড করব। লাইভের সব ক্লাস শেষ হবে না। আমি যখন ক্লাস নিব তখন আমার ক্লাসের মডিউল থাকবে, কিছু ক্লাস আমি লাইভে নিব, কিছু ক্লাস আমি রেকর্ডেড দিব। তোমাদের জন্য যখন এক্সট্রা প্রোডাকশন মনে হবে, ওই প্রোডাকশনের একটা সামারি ক্লাস আমি রেকর্ড করে ওই গ্রুপে তোমাদেরকে দিয়ে দিব, যাতে করে মনে হইতে পারে যে 1 মাসে যদি একটা চ্যাপ্টার শেষ হয়, তাহলে 10 মাসে 14 চ্যাপ্টার কিভাবে শেষ হবে। আসলে 1 মাস লাগবে না, একটা চ্যাপ্টার 1 মাসের কম সময় লাগবে। কারণ আমি মূল ভাবসম্পন্ন কিছু ক্লাস বা ফিজিক্সের কিছু ম্যাথমেটিক্যাল ক্লাস, কেমিস্ট্রির কিছু ম্যাথমেটিক্যাল ক্লাস, কেমিস্ট্রির কিছু সিকিউ সলভ, এমসিকিউ সলভ, এগুলো আমি প্রি রেকর্ড করে তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব, যেন সাপ্তাহিক যে ওয়ার্কলোড তোমাদের আছে এটা যেন তোমরা কভার করে ফেলতে পারো। সো তোমাদের আমার সাথে একাত্ম বন্ধন প্রয়োজন, তোমাদের সাথে আমাদের এঙ্গেজমেন্ট দরকার। তোমরা যখন আমাদের সাথে যুক্ত হবা, তোমরা এমনভাবে যুক্ত হবা যেন আমার কাছে পড়ার পর আর তোমার নিজের একান্ত ইচ্ছা শক্তি থাকার পরে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। সো এই হচ্ছে আমার ফিজিক্সের প্ল্যান। ঠিক একইভাবে আমি এখানেও দেখা গেছে কেমিস্ট্রির ক্লাসগুলো সবগুলো একরকম না। কোনো চ্যাপ্টার শেষ করতে আমি একটু পরে দেখাবো, চ্যাপ্টার ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ দেখাবো। যেমন ধরো এখানে 2টা ক্লাস, তো এখানে 2টা ক্লাস, সে ফর এক্সাম্পল প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ আর তৃতীয় সপ্তাহ মিলে একটা চ্যাপ্টার শেষ হয়েছে। কেমিস্ট্রিতে এমন হইতে পারে। কেমিস্ট্রির এক চ্যাপ্টারের ব্যাপকতা এক রকম, আমি একটু পরে ব্যাখ্যা করছি। ঠিক সেম ভাবে বায়োলজিতেও কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে একাধিক ক্লাস লাগতে পারে, কোনো চ্যাপ্টারে 1 ক্লাস অথবা 2 ক্লাসেও শেষ করা যাবে। বায়োলজিতে মোট চ্যাপ্টার আছে 14টা, ফিজিক্সে মোট চ্যাপ্টার আছে 14টা, কেমিস্ট্রিতে মোট চ্যাপ্টার আছে 12টা। তোমরা যারা ক্লাস 9-এ উঠছো এবং যারা তোমরা ক্লাস 10-এ উঠতেছো, তারা কান খুলে শুনে রাখো, তোমাদেরকে সবচেয়ে বেশি পরিমাণে পড়ালেখা করতে হবে ফিজিক্সে, এরপর কেমিস্ট্রিতে, এবং বায়োলজিটা মোটামুটিভাবে সহজে, যদি একটু চিত্র আঁকানো ভালো যায় আর একটু ভালো মুখস্থবিদ্যা থাকে, বায়োলজি বুঝে মুখস্থ করতেই হবে, মুখস্থবিদ্যাটা লাগবে বায়োলজিতে। তো এই হচ্ছে মোটামুটিভাবে একটা ছোট্ট মডিউল। এবার আমি আসি স্যার ফিজিক্সের স্যার কাহিনীটা বলেন স্যার। তোমরা অনেকে আমাকে বলবে স্যার 9 আর 10 যে আপনি একসাথে পড়াচ্ছেন, তাহলে পেস ধরে রাখবেন কিভাবে? কারণ 9-এর স্টুডেন্টরা তো খুব বেশি ভালো পারবে না, আবার 10-এর স্টুডেন্ট দেখা যাবে অনেক বেশি ভালো পারবে। আমি একটা স্পেসিফিক মডিউলের সামনে আগাতে থাকবো। কিভাবে বলছি? ভৌত রাশি ও পরিমাপ যে অধ্যায়টা আছে, এই ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়টা শেষ করতে কমসে কম 5টা ক্লাস লাগবে, 5 ক্লাসেস। গতি শেষ করতে কমসে কম 10টা, 8টা লেকচার, হ্যাঁ লম্বা করে দিব, 8টা লেকচারে সম্ভব 8 লেকচার।
বল শেষ করতে কমসে কম 8 লেকচার লাগবে, কাজ ক্ষমতা শক্তি শেষ করতে 10 লেকচার লাগবে, পদার্থের অবস্থা ও চাপ শেষ করতে 5 লেকচার লাগবে, বস্তুর উপর তাপের প্রভাব শেষ করতে 6 লেকচার লাগবে, তরঙ্গ ও শব্দ শেষ করতে 5 লেকচার লাগবে। তাহলে আলোর প্রতিফলন শেষ করতে 5টা লেকচার দরকার, মানে 5টা লেকচার মানে 5টা ক্লাস, 5টা ক্লাস মানে অ্যারাউন্ড 5 × 1.3 আওয়ার্স অ্যাভারেজ। তাহলে এই যে এখানে লাগতেছে অ্যারাউন্ড 7.5 ঘন্টার লেকচার, বুঝাতে পারছি? আলোর প্রতিসরণ শেষ করতে 6টা লেকচার লাগবে, স্থির বিদ্যুৎ শেষ করতে 4টা লেকচার লাগবে, চলবিদ্যুৎ শেষ করতে 7-8টা লেকচার লাগবে, বিদ্যুতের চৌম্বকক্রিয়া শেষ করতে 2টা লেকচার লাগবে, আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্সের শেষ করতে 4টা লেকচার লাগবে, জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান 2 লেকচারে শেষ করে দেব। তাহলে তুমি বোঝো ব্যাপকতা অনুসারে এটা হচ্ছে একটা প্রি অ্যাজাম্পশন করতেছি। কেন? কারণ লেখাপড়া করানোটা একেবারেই একটা কোয়ালিটেটিভ বিষয়, এটা কোয়ান্টিটেটিভ বিষয় না। এমন একটা সময় আসবে যেদিন হয়তো মনে হবে যে আজকে আমরা গতির একটা 3 ঘন্টা ক্লাস নিব। ধরো ওই 3 ঘন্টায় যত এমসিকিউ আছে এই চ্যাপ্টারে সব করাবো। ধরো আমি বললাম যে একদিন আমরা 100 এমসিকিউ করাবো, এটা ডিপেন্ড করে, কারণ আমরা তো মানুষ, আমাদের প্রত্যেক মাসের প্রতিটা দিন প্রতিটা মুভমেন্ট একরকম যায় না। আমরা ক্লাসগুলো লাইভে নেওয়ার চেষ্টা করি, আবার রেকর্ডও নেওয়ার চেষ্টা করি, যেন একটা মানুষের জীবনে তো বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে, সো সেই কারণে লাইভ মিস হয়ে যেতে পারে। যদি লাইভ মিস হয়ে যায় তার আগেই আমি সচেতন থেকে তোমাদেরকে জানাই দিব যে আজকের ক্লাসটা রেকর্ডেড যাবে, বা আজকের ক্লাসটা কোনোভাবে পিছাইতে পারে বা আগাইতে পারে। হঠাৎ করে দেখা গেলো একটা বন্ধের দিন, আমার মনে হলো যে আজকে তোমাদেরকে আমি অনেক পড়াবো, একটা 4 ঘন্টার ক্লাস নিয়ে দিলাম অথবা একটা 3 ঘন্টার ক্লাস নিয়ে দিলাম, তখন এই কাউন্টগুলো ভ্যারি করতে পারে। এটা আমি একটা অ্যাজাম্পশন লিখছি। তাহলে আমার টোটাল ক্লাস দেখো 8 × 5 = 13, 13 আর 8 হচ্ছে 21, 21 আর 10 হচ্ছে 31, 5 × 36, 6 × 42 আর 5 হচ্ছে 47, 47 × 5 = 52, 6 হচ্ছে 58, 4 × 62, 70, 72, 76, 78, অ্যারাউন্ড 78টা ক্লাস লাগবে, অ্যারাউন্ড 78 টোটাল, আমি ভুল না করে থাকলে টোটাল 78 লেকচারের একটা ক্লাস। তাহলে 78 লেকচারে যদি আমি ফিজিক্স শেষ করতে হয়, তাহলে প্রতিটা চ্যাপ্টারের সাথে একটা প্র্যাকটিস শিট এবং প্রতিটা চ্যাপ্টারের সাথে একটা ম্যান্ডেটরি এক্সাম তোমরা দিবা। যেই প্র্যাকটিস শিটটা তোমরা প্রিন্ট করার পর আমি ক্লাসে যে ম্যাথগুলা করাবো সেটা বোঝার পরে প্র্যাকটিস শিটের ম্যাথগুলা তোমরা নিজেরা করবা। আর যদি নিজেরা করতে না পারো তাহলে আমাদের গ্রুপের মডারেটররা তোমাদেরকে হেল্প করবে এটা সলভ করার জন্য। বুঝাতে পারলাম? তাহলে এই যে 78টা লেকচার যে লাগবে, তাহলে 10 মাসে যদি আমি হিসাব করি, তাহলে 10 মাসে যদি হিসাব করি তাহলে প্রতি মাসে 8টা লেকচার দিলে আমি 80টা ক্লাসের কাছাকাছি যেতে পারবো, তাই না? তাহলে প্রতি মাসে আমার 8টা করে ক্লাস বরাদ্দ আছে। সুতরাং 8টা ক্লাস যদি বরাদ্দ থাকে আর আমি 10টা মাস যদি টানা ক্লাস নিতে পারি, তাহলে আমার এই যে কাউন্টিং এখানে গিয়ে অ্যাড করতেছে এবং এটা ম্যাচ করার পর তার মানে হচ্ছে আমার যে প্ল্যানিংটা আছে সেই প্ল্যানিং অনুসারে আমি 14টা চ্যাপ্টার 78 লেকচারে শেষ করব। এবং সেই 78টা লেকচার ইনশাল্লাহ যদি আমি ঠিকঠাক থাকি, এই যে আমার ফিজিক্সের যেই আমার ওয়েবসাইটে অলরেডি গোছানো আছে, এই যে ফিজিক্সের যেই আর্কাইভ ক্লাসের বাদে যে ফিজিক্সের টপিকটা সহ লেখা আছে, এইখানে ঢুকলে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো সাজানো থাকবে। এবং 2026 সালটাকে আমি ব্যক্তিগতভাবে অনেক গুরুত্বের সাথে নিচ্ছি। তোমরা যারা আমার সাথে যুক্ত হবা, তোমরা মানসিকভাবে তৈরি থেকো, আমি তোমাদেরকে গড়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করব আমার অভিজ্ঞতা যা আছে তা দিয়ে। এইবার যদি আমি একটু কেমিস্ট্রির দিকে বলি, স্যার কেমিস্ট্রিটা তো ফিজিক্সের মতো এত জটিল হয়তো না। হ্যাঁ, হয়তো না। যেমন ধরো প্রথম অধ্যায় রসায়নের ধারণা, এটা সর্বোচ্চ আমি 2 লেকচারে শেষ করব। পদার্থের অবস্থা, এটা আমি 3 লেকচারে শেষ করব। পদার্থের গঠন, এটা 6 থেকে 7 লেকচার লাগবে। পর্যায় সারণী 7 লেকচার লাগবে। রাসায়নিক বন্ধন 7 লেকচার লাগবে। মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা কমসে কম 8 লেকচার লাগবে।
রাসায়নিক বিক্রিয়া এখানে 8 লেকচার লাগবে। রসায়ন ও শক্তি এখানে 6 লেকচার লাগবে। অ্যাসিড ক্ষারক সমতা এটা 4 লেকচারে হয়ে যাবে। খনিজ সম্পদ, ধাতু এবং অধাতু এটা 5 লেকচারে হবে। খনিজ সম্পদ ও জীবাশ্ম এটা কমসে কম 10টা লেকচার লাগবে। আর জীবনের রসায়ন এটা 2 লেকচারে হয়ে যাবে। এখন তুমি বলতে পারো যে স্যার তাহলে এখানে টোটাল কত লাগতেছে? 3 2 5 6 11 11 11 7 18 18 7 25 25 আর 8 হইল 33 33 আর 8 হচ্ছে 41 47 47 আর 4 51 51 56 56 66 68, তাহলে একটু কম লাগতেছে। তাহলে কেমিস্ট্রি টোটাল অ্যারাউন্ড টোটাল ধরো যে 68 লেকচারে শেষ করা সম্ভব। তার মানে আমি যদি 10 মাসে হিসাব করি তাহলে 10 মাসে আমি যদি 6.8, তো এটা মানে ভাঙতি হয় না, তাহলে ধরলাম 7 ক্লাসেস পার মান্থ যদি আমি তোমাদেরকে টেনে নিয়ে যাইতে পারি তাহলে আমার 68 লেকচারে পুরা কেমিস্ট্রিটা শেষ হবে 10 মাসে। তাহলে তুমি বলতে পারো যে স্যার আপনি ফেব্রুয়ারি মাসে যে চ্যাপ্টারটা পড়াচ্ছেন বা মার্চে গিয়ে যে চ্যাপ্টার পড়াচ্ছেন আমার স্কুলের সিলেবাসে যদি এর চেয়ে বেশি থাকে তখন কি হবে? যেমন ধরো আমি শুরু করলাম কেমিস্ট্রি 3 এবং 4, কিন্তু তুমি দেখলা আমার 3 আর 4 শেষ করতে করতে তোমার স্কুলে 5 নাম্বার আর 8 নাম্বার চ্যাপ্টার পড়ানো শুরু করে দিল। এরকম নাটক হবেই সামনে। তখন তোমরা কি করবা? লাইভে আমার সাথে 3 আর 4 তো তুমি শেষ করছোই, আমার আর্কাইভ ক্লাস দেখে তুমি 5 আর 8 শেষ করে ফেলবা। তাহলে তোমার ডিপেন্ডেন্সি আমার উপরে থাকতেছে এবং কেবলমাত্র লাইভ ক্লাসের উপরেই ডিপেন্ডেন্ট না হয়েও তুমি আমার কোর্সে থেকে এত কম টাকায় থেকে খালি যদি একটু ক্লাসগুলো রেগুলার করতে পারো তাহলে স্কুলের পরীক্ষায় প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা এবং তুমি খেয়াল করে দেখবা যে তোমার সময়টা বেঁচে যাচ্ছে এবং তুমি ইফেক্টিভলি তোমার টাইমটাকে ইউটিলাইজ করতে পারছো। তাহলে এই হচ্ছে আমার কেমিস্ট্রি প্ল্যানিং। এখন যদি আমি বায়োলজিতে বলি, স্যার বায়োলজি তো একটা ক্লাসিক্যাল একটা সাবজেক্ট, অফকোর্স আই আন্ডারস্ট্যান্ড, ইন্টারমিডিয়েটে আমি বায়োলজি পড়াই, তো স্যার বায়োলজির এই সাবজেক্টটাকে কিভাবে শেষ করব? যেমন আমি যদি তোমাকে মাত্রা বোঝাই যে বায়োলজির জীবন পাঠ এই অধ্যায়টা শেষ করতে 3টা লেকচার লাগবে, কিন্তু জীব কোষ টিস্যু এটা শেষ করতে 7 লেকচার, কোষ বিভাজন 2 লেকচারে হয়ে যাবে, 2টা মারদাঙ্গা লেকচারে হয়ে যাবে, জীবনী শক্তি 4টা লেকচার লাগবে, খাদ্য পুষ্টি এবং পরিপাকে 5 লেকচার লাগবে, জীবে পরিবহন এটাতেও 5টা লেকচার লাগবে, গ্যাসীয় বিনিময়ে 3টা লেকচার লাগবে, ছোট চ্যাপ্টার। রেচন প্রক্রিয়া খুবই সহজ, এটা 2 লেকচারে হয়ে যাবে। দৃঢ়তা প্রদান ও চলন এখানে একটু ভালো করে পড়াবো, 3 লেকচারে হবে। সমন্বয় বড় চ্যাপ্টার, 4 বড় বড় লেকচার লাগবে। জীবের প্রজননে 5টা লেকচার লাগবে। জীবের এই যে 12 নম্বর যে চ্যাপ্টারটা সবচেয়ে দামি, এখানে এসে সবচেয়ে বেশি সময় লাগবে, এইখানে 2টা লেকচার লাগবে আর এইখানে 2টা লেকচার লাগবে। বায়োলজির লোড ফিজিক্স এবং কেমিস্ট্রির চাইতে কম। তো যদি দেখো 7 3 10 12 16 21 26 29 31 34 38 43 ভুলেলে বইল 49 51 53, দেখো বায়োলজি 53 ক্লাসে শেষ হয়ে যাবে, 53 ক্লাসেস টোটাল। তাহলে আমি যদি মান্থলি 6 ক্লাসেস নেই, 6টা ক্লাস মান্থলি নেই, তাইলে আমি আমার টার্গেটে পৌঁছে যাব। কিন্তু আমি তো মাসে 8টা ক্লাসই নিব, তাহলে এক্সট্রা অনেক কিছু বায়োলজিতে অ্যাড করা থাকবে। তাহলে আমি যখন দেখবো এখানে 3টা লেকচার নিয়েছি শেষ হয়ে গেছে, আমি একটা এক্সট্রা অ্যাডেড লেকচার দিতে পারবো, যে লেকচারটা তোমার সিকিউ এবং এমসিকিউ এবং এসকিউ সলভ করার জন্য কাজে লাগবে। অর্থাৎ তুমি যদি তোমার সিকিউ, এমসিকিউ এবং এসকিউ ভালো করতে চাও, এসকিউ মানে কি? শর্ট কোয়েশ্চেন, তোমাদের পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন আসবে। সো ওই অ্যান্সার ভালো করে দেওয়ার জন্য তোমাদের উচিত হবে আমার ক্লাসটা করার সাথে সাথে লিখতে পারার চেষ্টা করা, লেখার চেষ্টা করা। এখন তুমি বলবে স্যার তাহলে আমি মানে এখন কোর্সে হইলে যুক্ত হইলে লাভটা কি হবে? এখন কোর্সে যুক্ত হইলে কি লাভ হবে? তোমরা যারা ক্লাস 9-এ
এবং 10-এ এই যে উঠবা, এখন যদি তুমি কোর্সে যুক্ত হও, তোমার এক একজনের লেখাপড়ার টেন্ডেন্সি অনেক বেশি, এক একজনের এক এক রকম। এখন অনেক বেশি যার ইচ্ছা আছে, অনেক বেশি ইচ্ছা লেখাপড়া করার, তাইলে আমি একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, আমার যে আর্কাইভ ক্লাসগুলো আছে, হ্যাঁ, আর্কাইভ মানে কি, স্মৃতির পাতায় থেকে যাওয়া ক্লাস। এই আর্কাইভ ক্লাসগুলা দেখে দেখে তুমি এই এক মাসে জানুয়ারিতে চেষ্টা করলে তুমি যতটুকু তোমার ক্ষমতা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে যতগুলা অধ্যায় তুমি আগে থেকে নিজেকে মাস্টারিং করে ফেলতে চাও, তুমি করতে পারো। আমার আর্কাইভ ক্লাস দেওয়া আছে। সুতরাং তুমি চাইলে এখন যদি কোর্সে যুক্ত হও, আমার যেহেতু ওয়েবসাইটে আর্কাইভ ক্লাস দেওয়া আছে, আমার ফিজিক্সের আর্কাইভ দেওয়া আছে, কেমিস্ট্রির আর্কাইভ দেওয়া আছে। যেমন ধরো কেমিস্ট্রির পদার্থের গঠন, তুমি মনে করলা যে স্যার এই 4টা ক্লাস, এর মধ্যে আমি 3টা ক্লাস নিয়েছি, শাওন স্যার 1টা ক্লাস নিয়েছে। এখন তুমি এখনই মনে করো যে স্যার, তুমি মন চাচ্ছে যে স্যার আমি অনেক ভালো করে পড়া স্টার্ট করব এবং আমি এখনই কেমিস্ট্রি পড়া স্টার্ট করব। ঠিক আছে, এখন যদি তুমি কেমিস্ট্রি পড়া স্টার্ট করো এবং আমি যা যা পড়াইছি, যেভাবে পড়াইছি, এই যে দেখো আমি যখন পড়াচ্ছি, এভরিথিং ইজ 5 to 9 into 10 to the power minus 23। এখান থেকে আমি যদি 20, তো তুমি যদি মনে করো যে স্যার আমি এখন কোর্সে যুক্ত হয়ে লাভ কি, তুমি জানুয়ারি মাসটাকে নিজেকে পরিপূর্ণভাবে গোছানোর জন্য নাও। অন্যান্য প্ল্যাটফর্মে কিভাবে পড়াচ্ছে আমি এটা কখনো চিন্তাও করি না, কখনো ভাবারই দরকার নাই। কারণ আমি বিশ্বাস করি যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে সে অন্যকে চিন্তা করার প্রয়োজন বোধ করে না, এবং আমরাও তাই। সো আমি জানুয়ারি মাসে তোমাদেরকে ডাকতেছি কোর্সে আসার জন্য, কারণ তোমরা যারা আমার সাথে 9 এবং 10-এ একসাথে লেখাপড়া করতে চাও, যারা আমাকে জানো, চিনো, তাদের বিষয়টা আলাদা। আর যারা তোমরা চিনো না, জানো না, তারা ফাহাদস টিউটোরিয়াল চ্যানেলে গিয়ে বিগত দিনের ক্লাসগুলো দেখে আসতে পারো। বিকজ তোমরা অনেকেই নতুন, হয়তো আমাকে নাও চিনতে পারো। নো প্রবলেম। আমি 20 বছর ধরে অফলাইনে পড়াচ্ছি, অনলাইনে 2016 সাল থেকে আছি। সো আমার প্রথম ক্লাসটা 2016 সালে আপলোড হয়েছে, আর আজকে 2025। সো অ্যারাউন্ড 9 বছর ধরে আমি অনলাইনে আছি। সো এতটুকু বললাম হচ্ছে একেবারে যারা চিনে না, জানে না, তাদের জন্য। ইউ ক্যান study about my contributions to the society in terms of giving lectures, দেখে আমার কাছে আসবা। এবং আসলে পরে এখানে যেমন দেওয়া আছে, ঠিক একইভাবে বায়োলজিরও কোর্স কন্টেন্টে আমার আর্কাইভ বায়োলজি দেওয়া আছে। এবং তুমি মনে করো যে তুমি যে কোনো চ্যাপ্টার যেটা তোমার ইচ্ছা, আমি এখানে অনেক সুন্দর করে 3 ডাইমেনশনাল ভিডিওস দিয়ে পড়াইছি, যেন একটা স্টুডেন্ট ভালো করে বোঝে যে ওর কি প্রয়োজন। সো আমার চেষ্টার কখনো ত্রুটি থাকে না। এই যে দেখো, যখন আমি টপিক পড়াই, আমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা অনেকে না যায় তখন না চিন্তা করো, আবার সুস্থ। সো বই দেখায়, বই দাগায়, বইয়ের কোন লাইন থেকে এমসিকিউ আসবে সেটা দাগায় আমি পড়াই, যেন তোমরা আমার সাথে একাত্ম হইতে পারো। এবং তোমরা জানো যে 2027 এবং 28-এর জন্য বই অনলাইনে পাবলিশড হয়েছে, এখনও অফলাইনে বই এখন আসে নাই, এবং কবে আসবে আমরা জানি না, কারণ বই অনেক সংখ্যায় ছাপানোর অপেক্ষায় আছে। সো যেহেতু ছাপানোর অপেক্ষায় আছে, আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু অনলাইনের যুগে বসে থাকার সুযোগ নাই। যারা তোমরা লেখাপড়া করতে চাও, ইউ গাইজ আর ওয়েলকাম। এখন তুমি বলবা যে স্যার, তাহলে কোর্সে যুক্ত হয়ে কি লাভ? অনেক বেশি ইচ্ছা যাদের লেখাপড়া করার, আমার জানুয়ারি থেকে স্টার্ট করতে হবে। প্লিজ স্টার্ট ফ্রম জানুয়ারি থেকেই স্টার্ট করো। জানুয়ারি থেকেই স্টার্ট করো, আমার সাথে স্টার্ট করো। এবং যতগুলা সাবজেক্টের যতগুলো চ্যাপ্টার ইচ্ছা হবে তোমার, যতগুলা অধ্যায় পারো, নিজেকে মাস্টার বানাও। আমি ফেব্রুয়ারি থেকে তোমাদের দায়িত্ব নিব, বা জানুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু করতে পারি, বা নির্ভর করবে স্টুডেন্টের সাথে কথা বলে। আমি আমার কন্টেন্ট গুছাচ্ছি এখন, যে আমি কি পড়াবো, এই কন্টেন্ট গুছাচ্ছি।
এরপরের কথা হলো স্যার আপনি কি বেসিক থেকে পড়াবেন? এখন দেখো স্টুডেন্টরা অনেকে প্রশ্ন করে স্যার বেসিক থেকে কি পড়াবেন কিনা। এখন এই যে আমার প্রশ্নটা হচ্ছে স্যার বেসিক বলতে কি বোঝায়, তাই না? বেসিক বলতে কি বোঝায় একটু বোঝো তোমরা আগে, যারা তোমরা 9-10-এ সামনে উঠবা। 9-এর তোমরা যারা আমাকে অলরেডি চেনো, মানে 10-এর যারা, আর 9-এ যারা চিনবা, তোমরা যারা আমাদের স্টার ব্যাচে ছিলা, যারা আমাদের বৃত্তি পরীক্ষায় আমাদের কন্ট্রিবিউশনটা দেখছো, তারা তো আমাদের কাছে আসবা, তারা একটু খেয়াল করো। বেসিক বলতে বোঝায় যে স্যার আমি একটা অধ্যায় পড়া শুরু করলাম, স্যার এখন এই অধ্যায়টা তো স্যার একটা বোর্ড বই থেকে আমি পড়লাম, তাই না? তা বোর্ড বইয়ের বিষয়টা কি স্যার? বোর্ড বইয়ের বিষয়টা হচ্ছে স্যার একটা সীমাবদ্ধতা আছে। কেন স্যার? এই যে সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতা হচ্ছে স্যার এখানে একটা সিলেবাস দিয়ে দেয়, এবং সিলেবাস যখন দিয়ে দেয় তখন স্যার বিগত বছরের প্রশ্নগুলা থেকে যেই টপিকগুলো আসছে, বিগত বছরের প্রশ্নাবলী যেখান থেকে আসছে, যে টপিক থেকে আসছে, যেখান থেকে এসেছে। এখন ঘটনা হলো স্যার আমি একটা চ্যাপ্টার পড়ানো স্টার্ট করলাম, তুমি একটা চ্যাপ্টার পড়া স্টার্ট করলা। এখন ওই চ্যাপ্টারের সূচিপত্রটা আছে না স্যার, সূচিপত্র, হ্যাঁ সূচিপত্র, ওই সূচিপত্রের মধ্যে যত টপিক আছে প্রত্যেকটা টপিক থেকে বিগত বছরে যখন যত প্রশ্ন আসছে তুমি যদি অ্যান্সার দিতে পারো, এবং তুমি যদি জিনিসটা বোঝো, এবং তুমি যদি আরেকজনকে বুঝাইতে পারো, তাহলে মনে রাখবে যে তোমার বেসিক ক্লিয়ার। তাহলে স্যার বেসিকটা কি আসলে? যে এখানে এই যে বেসিক বলতে কি বোঝায়? একটা অধ্যায়ের সূচিপত্র। কোন অধ্যায়ের স্যার? আমি ফিজিক্স শুরু করলাম, ফিজিক্সের গতি অধ্যায় আছে, ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি আছে, বস্তুর উপর তাপের প্রভাব আছে। এখন বস্তুর উপর তাপের প্রভাবের মধ্যে বইয়ের যা সূচিপত্র আছে আমি কি সব পারি? আমি কি সবগুলা সূত্র পারি? আমি কি সবগুলা গাণিতিক সমাধান পারি? যদি এই জিনিসগুলো পারার জন্য যে থিওরিগুলো আছে এগুলো যদি আমি পারি, তাহলে আমি বলতে পারি যে স্যার আমার বেসিকটা ক্লিয়ার। এখন বেসিক বলতে আমি যদি দুইটা শব্দে ব্যাখ্যা করি তাহলে তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দিতে পারবো। আমার কাছে মনে হয় বেসিক শব্দটার দুইটা প্রয়োগ আছে। একটা হচ্ছে স্যার থিওরি, যে আমি টপিকটা বুঝলাম কিনা, থিওরি। এখন এটা বাংলা ইংরেজির বেসিক আলাদা, ম্যাথের বেসিক আলাদা। আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে কথা বলতেছি, যে আমি থিওরি বুঝলাম কিনা, এবং থিওরি বোঝার পর আমি ম্যাথ সলভ করতে পারলাম কিনা। এই দুইটা জিনিস পারাকেই বেসিক বলা হয় আমার মতে। সো তুমি যে কোনো সাবজেক্টের যে কোনো চ্যাপ্টারের যা কিছুর বেসিক বলো, সেটা হচ্ছে ওই টপিকের থিওরি তুমি বুঝছো কিনা, এবং তুমি ওই রিলেটেড ম্যাথ সলভ করতে পারো কিনা। আমি অন্যান্য সাবজেক্টের কথা বাদ দিয়েছি, শুধু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কথা বলছি। এখন বলো স্যার বায়োলজিতে তো ম্যাথ নাই, তাহলে বায়োলজির থিওরিটাই হচ্ছে বেসিক। স্যার আমি বায়োলজির ফিগার আঁকাতে পারি, এবং ওই চ্যাপ্টার থেকে যত এমসিকিউ আসে স্যার সবগুলো আমি অ্যান্সার করতে পারি। যদি তুমি সেটা পারো তাহলে তুমি বুঝবে তোমার বেসিক ভালো। ঠিক আছে? এখন তুই বলবা যে স্যার আমি কিভাবে বুঝবো স্যার আমি একটা কনসেপ্ট আমি টপিক বুঝছি কিনা? স্যার আমি বুঝবো কেমনে স্যার আমি টপিকটা বুঝছি কিনা? এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। ঠান্ডা মাথায় শোনো একটু, তুমি বুঝবা কেমনে যে তুমি বুঝছো কিনা? তুমি দেখো, তুমি যখন কোনো একটা টপিক বুঝছো, তুমি এটা নিজের মতো করে এক্সপ্লেন করতে পারো কিনা, তুমি এটা বলতে পারো কিনা, তুমি কাউকে বোঝাইতে পারো কিনা। যদি তুমি সেটা পারো তাহলে মনে রাখবা যে তুমি জিনিসটা বুঝছো। অনেকে আমাকে প্রশ্ন করে স্যার আমি কেমনে বুঝবো আমি বুঝছি কিনা? অর্থাৎ 2 থেকে 3 মিনিট ধরে কাউকে শেখানোর মতো করে বলো টপিকটা কি, কেন দরকার, একটা উদাহরণ কি। তুমি যদি তোমার ব্যাচমেট জুনিয়র কাউকে বোঝাইতে পারো কোনো একটা টপিক, তার মানে তুমি ওই জিনিসটা বুঝছো। এটা 1 নাম্বার কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে ছোট প্রশ্নের উত্তর বই না দেখে দিতে পারো কিনা। ছোট ছোট প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, তুমি এটা দেখো যে তুমি বই না দেখে নিজে নিজে পারো কিনা। যদি তুমি এটা পারো তাহলে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, যে তুমি জিনিসটা পারো। কি কি জিনিস? সংজ্ঞা হইতে পারে, সূত্র হইতে পারে, মূল পয়েন্ট হইতে পারে, উদাহরণ হইতে পারে। এগুলা তুমি নিজে নিজে লিখে ফেলতে, বলে ফেলতে পারো কিনা। যদি পারো
তার মানে তুমি কন্টেন্টটা ভালো মতো বুঝছো। পরের টপিকটা হচ্ছে মানে থার্ড কোয়েশ্চেন হচ্ছে, কাহিনী এই জায়গায় এসে সবাই, স্যার আমি তো পড়া বুঝি স্যার, মানে আমার অজস্র এক্সাম্পল আছে আমার সামনে, আমাদের অফলাইন সেন্টারে যারা আসে আমাদের কাছে পড়তে, আমাদের সাথে স্টুডেন্ট, মানে আমার সাথে স্টুডেন্টের ডিরেক্ট কানেকশন, আমি দেখি ওরা আমাকে বলে স্যার আমি তো পড়া বুঝি এবং পারিও, কিন্তু পরীক্ষার হলে গেলেই জানি কেমন হয়ে যায় স্যার, আমাকে একটু ঘুরে পেঁচায় প্রশ্ন দিলেই আমি না পারি না। তুমি যখন কোনো প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে, নাম পরিবর্তন করে দিয়েছে, মান পরিবর্তন করে দিয়েছে, একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন করেছে, তুমি যদি সেখানে পারো তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি বুঝছো। অনেকে প্রশ্ন করে স্যার আমি বুঝছি কিনা আমি কেমনে বুঝবো? এই যে তোমার স্ট্যান্ডার্ড পয়েন্ট আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি কেমনে বুঝবা যে তুমি বুঝছো। অর্থাৎ বইয়ের প্রশ্ন তুমি যেটা দেখে বড় হচ্ছ, সেখান থেকে যদি একটু ঘুরে টুরে প্রশ্ন করে তুমি উত্তর দিতে পারতেছ, তার মানে তুমি বুঝে নিবা যে তুমি বোঝো। ফোর্থ পয়েন্ট, নিজে প্র্যাকটিস করলে বেশিরভাগ সমস্যা এমসিকিউ সমাধান করতে পারো কিনা। মনে করো যে আমি একটা চ্যাপ্টারের উপরে 100টা এমসিকিউ সলভ করে দিলাম, তুমি আমার সাথে সাথে সলভ করলা, তো সলভ তো আমি করলাম, আমার মেধা আর শক্তি ব্যয় হচ্ছে এখানে। তুমি একা একা এমসিকিউ সলভ করতে পারো? তুমি যদি একা একা এমসিকিউ সলভ করতে পারো এবং বই না দেখে উত্তর করতে পারো, তাহলে তুমি বুঝে নিবা যে তুমি জিনিসটা বুঝছো। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট হচ্ছে নিজের লেখার ভুল নিজে ধরতে পারা। The biggest virtue, the biggest thing that you can understand what is your lacking. সো এটা তোমাদের অনেকের প্রশ্ন হইতে পারে, স্যার আমি কেমনে বুঝবো স্যার আমি একটা জিনিস বুঝছি কিনা? স্যার তোমার 5টা পয়েন্ট আছে, যে 5টা পয়েন্ট দেখে ধরে তুমি বুঝতে পারবা যে তুমি আসলে বুঝছো কিনা। অ্যান্ড দিস 5 points আর হেয়ার। ঠিক আছে? আচ্ছা, অনেকে বলে স্যার প্রশ্নগুলো এরকম, স্যার কোন টপিক, আমি যে একটা টপিক স্যার বুঝবো স্যার, এটা আয়ত্ত করার উপায় বলে দেন স্যার, তাহলে আমি স্যার একটু পারবো। প্রথম পয়েন্ট হচ্ছে স্যার তুমি আগে একটু বোঝো। থিঙ্ক হোয়াট আর ইউ রিডিং। আমার প্রথম পয়েন্ট হচ্ছে থিঙ্ক হোয়াট ইউ আর রিডিং। ভাবো, চিন্তা করো। তোমরা রিলস দেখতে দেখতে চিন্তা করার শক্তি হারায় ফেলতেছো। তোমরা অনলাইনে নিজেদের মেধা শক্তিকে খরচ করে ফেলতেছো। এরপর তুমি নিজে নিজে ভাবো দ্যাট ইউ ক্যান এক্সপ্লেইন। তুমি এক্সপ্লেইন করতে পারো কিনা, এটা হচ্ছে মূল উপায়। আমার কাছে মূল উপায় এই 4টা পয়েন্ট। এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্রয়োগ করা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যাপ্লিকেশন। তুমি অ্যাপ্লিকেশন মানে কি? সেটা হচ্ছে লিখতে পারো কিনা, লিখতে পারার দক্ষতা। লিখতে পারার দক্ষতা তোমার আছে কিনা, তুমি লিখতে পারো কিনা, কতটুকু পড়ে তুমি বুঝলা, এটা তোমার পার্সোনাল ফিলিং। বাট সমাজ এবং জাতি জানতে চায় তুমি কত মার্ক পেয়েছো, বাবা মা জানতে চায় তুমি কত মার্ক পেয়েছো। তার মানে তোমাকে মার্ক দিয়ে প্রুফ করতে হচ্ছে that you are a good student and you know this is the rules. So you have to answer all the questions of your school questions paper based on your previous experiences and thought process. তার মানে তুমি যদি আসলে লিখতে পারো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেনস অ্যান্সার, এবং তুমি যদি 100তে 100 পাও, তার মানে তুমি প্রমাণ করতে পারো ইউ আর এ গুড স্টুডেন্ট। মাই ডিয়ার আম্মু, মাই ডিয়ার আব্বু, ইউ সি আই হ্যাভ গট 95 out of 100, নো প্রেজ মি। পুনরাবৃত্তি, এইটা হলো আরেকটা ডেঞ্জারাস জিনিস। স্যার ভুলে যাই স্যার, এই যে একটা কমন একটা কথা, স্যার ভুলে গেছি স্যার। মানুষ ভুলবেই, মানুষের ব্রেইনটা তো আসলে কোন একটা পানির টাঙ্কি না যে পানি ঢুকলো আর থেমে গেল। মানুষের ব্রেইন হচ্ছে একটা নিউরো ট্রান্সমিটারের সার্বক্ষণিক দূরদর্শী আবর্তন।
এবং এই কারণে ইনফরমেশন ঢোকে, ইনফরমেশন পাস হয়ে যায়, ইনফরমেশন ঢোকে, ইনফরমেশন পাস হয়ে যায়, নতুন ইনফরমেশন ঢোকে, ওল্ড ইনফরমেশন বাদ হয়ে যায়, কিছু জিনিস মানুষ শেখে, কিছু জিনিস ভুলে যায়, যে জিনিসটাতে মানুষের অনেক আবেগ জড়ায় থাকে, অনেক কষ্ট জড়ায় থাকে, অনেক সুখ জড়ায় থাকে, সেগুলো মানুষ মনে রাখতে পারে। কিন্তু লেখাপড়ার সাথে আমাদের সুখ জড়ায় নাই, খালি দুঃখ জড়ায় আছে, এই জন্য লেখাপড়া ভালো লাগে না। কিন্তু লেখাপড়া যদি একটা মুভি হইতো তাহলে স্যার আমার খুব ভালো লাগতো, কারণ আমরা মুভি দেখলে সারাক্ষণ মনে রাখতে পারি যে কোন সময় নায়ক কি বলছে, নায়িকা কখন বাঁকা হয়ে পড়ে গেছে, এবং কখন সিনেমায় মারপিট শুরু হয়েছে, ডিসুম ডিসুম, এটা যখন শুরু হয় তখন স্যার আমাদের ভালো লাগে, কারণ তখন আমরা মজা নিয়ে দেখি। বাট লেখাপড়ায় তো মজা পাই না, এই কারণে স্যার ভুলে যাই। হ্যাঁ ঠিক আছে, মানুষ ভুলে যাবে, স্বাভাবিক, কিন্তু পুনরাবৃত্তি লাগবে। আমি প্রত্যেকটা পয়েন্ট আকারে ব্যাখ্যা করতেছি যেন তোমাদের মাথায় ঢোকে যে কোনো কিছু আয়ত্ত করার মূল বিষয় হচ্ছে 4টা। নাম্বার 1, বুঝা শিখতে হবে। নাম্বার 2, নিজের ভাষায় ব্যাখ্যা করার দক্ষতা থাকতে হবে। নাম্বার 3, প্রয়োগ করতে পারতে হবে। অ্যান্ড নাম্বার 4, পুনরাবৃত্তি থাকবে। তাহলে একটা মানুষ বা একটা স্টুডেন্ট বা তুমি কোনো কিছু ভুলে যাবে না। বুঝতে পারছি? সো এই জিনিসগুলো হচ্ছে আমার সার্বিক আলোচনার বিষয় ছিল। তোমরা এসএসসি 27 এবং 28 বিনা দ্বিধায়, বিনা চিন্তায় আমার সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে যুক্ত হও। আমি তোমাদের দায়িত্ব নিয়েছি, আমি তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, সবল রাখে, তোমাদেরকে ভালো মানের কন্টেন্ট দেওয়া অঙ্গীকার আমি করছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। কমেন্ট বক্সে নিচে কোর্সের লিঙ্ক দেওয়া আছে, অ্যাজ মাচ অ্যাজ ফাস্টার অ্যাড হও আমার সাথে। থ্যাংক ইউ।